আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ভাবা যায় মধ্যপ্রাচ্যে হাজার হাজার মাইল দূরে চলা একটা যুদ্ধ হঠাৎ করে আমাদের প্রাত্যহিক জীবনের কেনাকাটা বা ঘরোয়া অভ্যাসের উপর সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে। চলুন একদম সোজা মূল বিষয়ে ঢুকে পড়ি এবং পুরো ব্যাপারটা ডিকোড করি। ঠিক আছে, চলুন এর গভীরে যাওয়া যাক। $120 সংখ্যাটা শুনেই চমকে উঠতে হয়, তাই না? বর্তমান গ্লোবাল সাপ্লাই শকের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে ঠিক এই $120 গিয়ে ঠেকতে পারে বলে প্রবল একটা আশঙ্কা তৈরি হয়েছে। এটা কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যা নয়, বরং রীতিমতো একটা অর্থনৈতিক ভূমিকম্পের ওয়ার্নিং সাইন। পুরো ব্যাপারটা একদম সহজে বোঝার জন্য আজকের আলোচনাকে আমরা 5টা ধাপে ভাগ করে নেব। প্রথমে গ্লোবাল অয়েল শক, তারপর ভারতের নিজস্ব ইকোনমিক ডাইলেমা, প্রধানমন্ত্রীর সেই 7টি আবেদন, গোল্ডেন ড্রেন বা রিজার্ভের বিষয়টা, এবং সবশেষে রাজনৈতিক দিক, অর্থাৎ একটা বিশাল গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক ধাক্কা কিভাবে আমাদের ঘরের ভেতরের মাইক্রো লেভেলে প্রভাব ফেলছে সেটাই ধাপে ধাপে দেখা যাক। তো প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর পয়েন্টে, গ্লোবাল অয়েল শক বা সাপ্লাই চেইন সংকট। ইরান ইসরায়েল সংঘাতের কারণে পুরো বিশ্বে এখন একটা মারাত্মক ভূ রাজনৈতিক টেনশন চলছে। বিশ্বের প্রায় 20 থেকে 25% তেলের জাহাজ যে পথ দিয়ে যায় সেই স্ট্রেট অফ হরমুজে এখন রীতিমতো জট পেকে আছে, আর এর ফলেই তৈরি হয়েছে আধুনিক ইতিহাসের অন্যতম বড় সাপ্লাই চেইন সংকট। চলুন দেখি পরিস্থিতি ঠিক কিভাবে এগোচ্ছে। সময় রেখাটা একটু খেয়াল করলে রীতিমতো ভয় লাগে। যদি বর্তমান অবস্থা এভাবেই চলতে থাকে তাহলে 2026 সালের জুনের মধ্যে সারা বিশ্বে তেলের মজুদ নেমে আসবে 7.6 বিলিয়ন ব্যারেলে, ইকোনমির ভাষায় যাকে বলে অপারেশনাল স্ট্রেস। আর সেপ্টেম্বরের দিকে সেটা আরো কমে 6.8 বিলিয়ন ব্যারেলে গিয়ে ঠেকতে পারে। মানে তেলের আক্ষরিক অর্থে বিশাল ঘাটতি বা স্ক্যারসিটি দেখা দেবে। বিশ্ববাজার আসলে ঠিক কি কারণে এতটা প্যানিক করছে, এই পরিসংখ্যানগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, ভারতের নিজস্ব ইকোনমিক ডাইলেমা বা আমদানির দুর্বলতা। আন্তর্জাতিক বাজারের এই বিশাল ধাক্কা ভারতের মতো একটা অর্থনীতিকে ঠিক কতটা বিপদে ফেলতে পারে সেটা বোঝাটা এখন অত্যন্ত জরুরি। আর এই বিষয়টা একদম পরিষ্কারভাবে তুলে ধরছে আমাদের এই তথ্যটি। দেখুন, ভারত তার মোট প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় 88%ই বাইরের দেশ থেকে আমদানি করে। দেশের ভেতরের উৎপাদন মাত্র 12%। এই যে একটা বিশাল নির্ভরশীলতা, ঠিক এই কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম একটু এদিক ওদিক হলেই পুরো দেশের অর্থনীতি মারাত্মকভাবে সংবেদনশীল হয়ে পড়ে। ঠিক এখান থেকেই জন্ম নেয় একটা বড় টার্ম, ইম্পোর্টেড ইনফ্লেশন বা আমদানি করা মূল্যস্ফীতি। ব্যাপারটা একদম সোজা। বিশ্ববাজারে যখন ডলারে কেনা তেলের দাম বাড়ে তখন আমাদের দেশের ভেতরেও সবকিছুর দাম হু হু করে বাড়তে থাকে। পণ্য পরিবহন বা লজিস্টিক্স থেকে শুরু করে কৃষকের ট্র্যাক্টর চালানো সবকিছুর খরচ অস্বাভাবিক হারে বেড়ে যায়। মানে বাইরের দেশের একটা ধাক্কা সোজা এসে লাগে আমাদের দৈনন্দিন বাজারের ব্যাগে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো আন্তর্জাতিক বাজারে তেলের আসল খরচ আর দেশের ভেতরের খুচরা বাজারের নির্ধারিত দামের মধ্যে আকাশ পাতাল তফাৎ তৈরি হয়েছে। সাধারণ মানুষের ওপর যাতে এখনই বড় চাপ না পড়ে তার জন্য অয়েল মার্কেটিং কোম্পানিগুলো দাম আটকে রেখেছে, আর এর ফলে প্রতিদিন তাদের প্রায় 100 কোটি টাকা লোকসান বা আন্ডার রিকভারি গুনতে হচ্ছে। ভাবা যায়? সামষ্টিক অর্থনীতিতে এমন একটা পরিস্থিতি দীর্ঘদিন ধরে রাখা আসলে এক প্রকার অসম্ভব। আর ঠিক এই কারণেই আমরা চলে আসছি আমাদের তৃতীয় অংশে, প্রধানমন্ত্রীর সেই 7টি আবেদন। এই তীব্র অর্থনৈতিক ঝড় সামলাতে সরকার মূলত একটি আগাম প্রতিরক্ষামূলক ব্যবস্থা বা প্রিএম্পটিভ ডিফেন্স স্ট্র্যাটেজি হাতে নিয়েছে। দেশের সাধারণ মানুষের কাছে খরচ কমানো এবং সংরক্ষণের এমন জরুরি ভিত্তিতে আবেদন জানানোর ঘটনা কিন্তু বেশ বিরল। বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রীর সরাসরি দেয়া এই বার্তাটি আমাদের সেই কোভিড-19 মহামারীর সময়কার জরুরি নির্দেশনার কথাই মনে করিয়ে দেয়। পরিস্থিতি যে কতটা সিরিয়াস সেটা এই অ্যাপ্রোচ থেকেই বোঝা যায়। প্রধানমন্ত্রী সেই নির্দিষ্ট 7টি অনুরোধ হলো: 1. সুযোগ থাকলে ওয়ার্ক ফ্রম হোম করা। 2. পেট্রোল ডিজেলের ব্যবহার কমানো। 3. অন্তত 1 বছরের জন্য সোনা কেনা বন্ধ রাখা। 4. ভোজ্য তেলের ব্যবহার কমানো। 5. রাসায়নিক সারের ব্যবহার অর্ধেক করা। 6. স্বদেশী পণ্য গ্রহণ করা। এবং 7. অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলা। একটু তলিয়ে দেখলেই বুঝবেন এই প্রত্যেকটা পয়েন্টের পিছনের আসল উদ্দেশ্য কিন্তু একটাই, যে কোনো উপায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বেরিয়ে যাওয়াটা আটকানো।
আর এখান থেকেই আমরা ঢুকছি 4 নম্বর অংশে, দ্য গোল্ডেন ড্রেন। সোনা কেনা বা বিদেশ ভ্রমণের মতো ব্যাপারগুলোতে লাগাম টানার আসল যুক্তিটা কি সেটা বুঝতে হলে আমাদের রিজার্ভ বাঁচানোর এই গেম প্ল্যানটা ভালো করে বুঝতে হবে। এখন এই বিষয়ের সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো এই বিশাল সংখ্যাগুলো। প্রতি বছর আমাদের অর্থনীতি থেকে কি বিপুল পরিমাণ ডলার স্রেফ বাইরে চলে যায় সেটা একবার দেখুন। শুধুমাত্র সোনা কিনতে আমাদের খরচ হয় 71.8 বিলিয়ন ডলার। দেশের বাইরে ঘুরতে গিয়ে আমরা খরচ করি প্রায় 31.7 বিলিয়ন ডলার, আর সার আমদানিতে যায় আরো 7.8 বিলিয়ন ডলার। মানে এই অপ্রয়োজনীয় বা বিপুল ভর্তুকি দেওয়া খাতগুলো দিয়ে আক্ষরিক অর্থেই আমাদের ডলারের নদী বয়ে যাচ্ছে। তবে এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, আমরা কিন্তু 1991 সালের মতো কোনো অর্থনৈতিক খাদের কিনারায় দাঁড়িয়ে নেই। সেবার ভারতের কাছে মাত্র 15 দিনের আমদানির মতো রিজার্ভ ছিল, আর আজ আমাদের রিজার্ভ 690 থেকে 700 বিলিয়ন ডলারে গিয়ে ঠেকছে। বিশাল একটা ঢাল আছে আমাদের। তাই এই পদক্ষেপগুলো কিন্তু প্যানিক করার জন্য নয়, বরং সামনের যে কোনো বড় বিপদ থেকে অর্থনীতিকে সেফ রাখার একটা দারুণ স্মার্ট আগাম প্রস্তুতি। এবার আসা যাক আমাদের শেষ এবং 5 নম্বর অংশে, এই পুরো ইস্যুর চারপাশে রাজনৈতিক বিভাজন। এত বড় একটা জাতীয় নির্দেশনায় বিরোধী শিবির ঠিক কি ভাবছে সেই দিকটাও আমাদের একেবারে নিরপেক্ষভাবে জানা দরকার। এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, এগুলো হলো উপদেশ, এগুলো ব্যর্থতার প্রমাণ। 12 বছরে তিনি দেশকে এমন এক অবস্থায় নিয়ে এসেছেন যে জনগণকে এখন বলে দিতে হচ্ছে কি কিনতে হবে, কোথায় যেতে হবে। সরকারের এই অ্যাপ্রোচের বিপরীতে এটি একটি অত্যন্ত স্পষ্ট এবং জোরালো রাজনৈতিক পাল্টা যুক্তি, যা গণতান্ত্রিক ব্যবস্থায় একেবারে স্বাভাবিক একটা চিত্র। তো পুরো বিশ্লেষণ শেষে সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে তা হলো, ভূ রাজনীতির এই প্রবল ধাক্কাগুলো কি তবে আমাদের দৈনন্দিন জীবনের জন্য নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক হয়ে উঠতে চলেছে? বিশ্বের এক প্রান্তের একটা যুদ্ধ কিভাবে অন্য প্রান্তের মানুষের বাজার করা, খাওয়া দাওয়া বা বেড়াতে যাওয়ার সিদ্ধান্তকে এক লম্হায় বদলে দিচ্ছে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। এই নতুন গ্লোবাল রিয়ালিটি নিয়ে আমাদের প্রত্যেককে এখন নতুন করে ভাবতে হবে।